কুসুমপুর নামে এক গ্রাম ছিল। এই গ্রামে এক গরিব কৃষক থাকত, নাম তার নিবারণ। গ্রামের এক প্রান্তে নিবারণের ভাঙা ঘর। তার স্ত্রী সন্তান কেউ নেই, আছে শুধু একটি ধবধবে সাদা হাঁস, যার নাম সে রেখেছে সাদা। নিবারণ যখন রাতে ঘুমানোর জায়গা পায় না, হাঁসটি তার বুকের কাছে এসে কুঁকড়ে বসে থাকে। জানিস সাদা, এই দুনিয়ায় তুই ছাড়া আমার আপন কেউ নেই। মানুষগুলো সব পাথরের মতো শক্ত, কিন্তু তোর এই নরম পালকগুলো আমাকে বুঝিয়ে দেয় আমি একা নই। আমি আছি তোমার সাথে, তোমার কোনো দুঃখ নেই। গ্রামের মাতব্বর হাসিম খাঁ। তার মেজাজ আর টাকার গরমে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। গ্রামে টাকার গরম দেখিয়ে সব কিছু নিজের দখলে নেয়। একদিন হাসিম খাঁ তার দলবল নিয়ে নিবারণের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তার নজর পড়ল হৃষ্টপুষ্ট সাদা হাঁসটির দিকে। ওই নিবারণ, তোর এই হাঁসটা তো বেশ তেলতেলে। আমার মেজ ছেলের আকিকা, এমন একটা হাঁস জবাই করলে খাসি লাগবে না। বল, কত নিবি? কর্তা, ওটা তো বেচবার জন্যে না, ও আমার সন্তানের মতো। আপনি বরং বাজার থেকে ভালো দেখে কয়েকটা হাঁস কিনে নেন, আমি না হয় দাম দিয়ে দেবানি। তোর এত বড় সাহস, আমার মুখের ওপর কথা বলিস? মনে রাখিস, এই গ্রামে থাকতে হলে আমার পায়ের তলায় থাকতে হবে। সামান্য একটা হাঁস চেয়েছি, তোর ভাগ্য ভালো পয়সাও দিতে চেয়েছি, আর তুই মুখের ওপর বড় কথা বলিস? কর্তা, আমি গরিব মানুষ, আমার পরিবারে এই হাঁসটা ছাড়া আর কেউ নেই। একে যদি আপনি নিয়ে যান, আমি কি নিয়ে বাঁচব? হাঁসটিকে নিজের সন্তানের মতো বড় করেছি আমি। ঠিক আছে, আমিও দেখছি কিভাবে তোকে শায়েস্তা করতে হয়। শোন সবাই, নিবারণ আমাকে যে অপমান করেছে আজকে, এর বদলা আমাকে নিতেই হবে। আজ অবধি আমি যা চেয়েছি তাই পেয়েছি। নিবারণের হাঁস আমি জবাই করেই ছাড়ব। কর্তা, নিবারণ রাতে হাঁস সঙ্গে নিয়েই ঘুমায়, কিভাবে আনব হাঁস? আর তাছাড়া সে গরিব লোক, হাঁসটা আনা কি ঠিক হবে? আমি এত কথা শুনতে চাই না। নিবারণের বাড়িতে হামলা করে হাঁস নিয়ে এসে দিবি, ব্যাস। আমি যা বলি তাই কর, বেশি কথা আমার পছন্দ না। ঠিক আছে কর্তা, আজ রাতেই আপনাকে অপমানের জবাব পেয়ে যাবে নিবারণ। সেই রাতেই হাসিমঘার চেলারা নিবারণের ঘরে ঢুকে সাদাকে ধরে নিয়ে যায়। নিবারণ বাধা দিতে গেলে পিটিয়ে হাঁস নিয়ে পালিয়ে যায় হাসিম কর্তার লোকজন। পরদিন সকালে নিবারণ বাড়ির উঠোনে অঝোর ধারায় কান্না করতে থাকে। কি হয়েছে নিবারণ? তোমার তো বউ বাচ্চা কেউ নেই, তুমি এভাবে কাঁদছ কি জন্য? গত রাতে হাসিম খাঁ ও তার দলবল নিয়ে আমার সন্তানের মতো হাঁসটাকে কেড়ে নিয়ে গেছে। হাসিম খাঁ বলেছে কদিন পর তার ছেলের আকিকা, আর সে আকিকার জন্য জবাই করবে। ছি ছি ছি, গরিব লোকটার উপর এরকম জুলুম করতে হাসিম খাঁর বুকটা কাঁপল না? বেচারা নিজে না খেয়ে হাঁসকে খাইয়েছে, মোটা তাজা করেছে, এখন কিনা হাসিম খাঁর চোখ পড়ল। এতই যখন হাঁস খাওয়ার শখ, হাট থেকে কিনে আনলেই তো পারে। শোনো বাপু নিবারণ, হাসিম খাঁর ছেলের আকিকা আরও কদিন পর হবে, পুরো গ্রাম দাওয়াত দিয়েছে। আমি বলি কি, তুমি একবার পঞ্চায়েত সভায় গিয়ে বিষয়টি কাশেম মোড়লকে খুলে বলো, তোমার হাঁসটি ফিরে পেলেও পেতে পারো। নিবারণ খুঁড়িয়ে খুঁড়িয়ে পঞ্চায়েত সভায় যায়। সেখানে বিচারক হিসেবে বসে আছেন স্বয়ং হাসেম খাঁ এবং তার ঘনিষ্ঠ বন্ধু মোড়ল কাশেম। হুজুর, বিচার চাই। হাসেম কর্তা কাল রাতে আমার হাঁস সাদাকে তুলে নিয়ে গেছেন। ওর পাখনায় একটা কালো তিল আছে, আমি চিনি। দয়া করে আমার হাঁসটা ফিরিয়ে দিন। দেখুন কাশেম ভাই, লোকটা পাগল হয়ে গেছে। নিজের হাঁস শিয়ালে খেয়েছে, আর এখন আমার নামে অপবাদ দিচ্ছে। এই হাঁস আমার নিজের খামারের। নিবারণ, তুমি কি জানো মিথ্যে অপবাদের শাস্তি কি? হাশেম সাহেব একজন দানবীর মানুষ। তিনি তোমার মতো ভিখারির হাঁস চুরি করবেন? কোনো সাক্ষী আছে? সাক্ষী কেউ নেই হুজুর, কিন্তু আপনারা তো জানেন এই গ্রামে কার কটা হাঁস আছে। আপনারা একটু আমার হাঁসটাকে ডাকুন, ও আমার গলার আওয়াজ শুনলে ঠিক ছুটে আসবে। শালা ভণ্ডামিরার জায়গা পাস না। আমার নিজের কেনা হাঁস তোর কাছে কেন আনব? এখানে আনলে তুই নিয়ে পালিয়ে যাবি, এটাই তোর বুদ্ধি। সামান্য একটা হাঁসের জন্য মিথ্যা অপবাদ দিস আমাকে। আপনি একজন মিথ্যুক, গরিবের রক্ত চোষা। আপনার কাছে সামান্য হাঁস হলেও আমার কাছে সে সন্তানের মতো।
আপনি আমার সাথে যে অন্যায় করছেন তার ফল একদিন পাবেন। বিচার আছে রে নিবারণ, কিন্তু সেটা আমাদের মতো মানুষের জন্য, তোর মতো পোকাদের জন্য নয়। হাঁসটাও হারালি, টাকাও পাইলি না। যা এবার এখান থেকে। সেদিন সন্ধ্যায় হাসিম খাঁ উৎসবের আয়োজন করল হাঁসটিকে জবাই করার জন্য। নিবারণ তখনও পঞ্চায়েত ঘরের সামনে ধুঁকছে। হঠাৎ গ্রামে হইচই পড়ে গেল। দেখা গেল হাসিম খাঁর মেজ ছেলে, যার জন্য এই উৎসব, সে অসুস্থ হয়ে পড়েছে। কেউ তাকে বাঁচাতে পারছে না। ছেলেটার অবস্থা খুব একটা ভালো না, ভালো কোনো কবিরাজকে ডাকতে হবে। এই ছেলের উপর কেউ জাদু করেছে। বলছেন কি ডাক্তার? আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আপনার যত টাকা লাগে নেন, তবু আমার ছেলেকে ভালো করুন। দুঃখিত হাশেম ভাই, চিকিৎসা করায় আমার কাজ, কিন্তু এই ছেলের চিকিৎসা আমার কাছে নেই, এমনকি শহরের ডাক্তারের কাছেও নেই। ওর ওপর জাদুর আছর পড়েছে, কবিরাজ ছাড়া ভালো হবে না। ডাক্তারের কথা শুনে হাসিম খাঁ ও তার স্ত্রী সরলা খুব চিন্তিত হয়ে পড়ল। ওগো, আমার ছেলেকে তুমি সুস্থ করার ব্যবস্থা করো। আমার ছেলের কিছু হলে আমি যে শেষ হয়ে যাব। আমার কিচ্ছু ভাল লাগছে না, তুমি কিছু একটা করো। তুমি ভেঙে পড়ো না, যত টাকা লাগে লাগুক, আমি দেশের সবচেয়ে বড় বড় কবিরা জানব। আমাদের ছেলে সুস্থ হবেই। এরপর হাসিমের কথা মতো কবিরাজ আসলো চিকিৎসা করতে। মাফ করবেন কর্তা, আমার 40 বছরের কবিরাজি অভিজ্ঞতায় এরকম কঠিন রোগ কোনোদিন দেখিনি। আমি চেষ্টা করে দেখলাম এই ছেলেকে উপরে খুবই মারাত্মক অভিশাপ লেগেছে। গুরুজি, আপনার যত টাকা লাগে নেন, বিনিময়ে আমার ছেলেকে শুধু সুস্থ করে দিন। দুঃখিত, মাফ করবেন কর্তা, সবকিছু টাকা দিয়ে পাওয়া যায় না। সুস্থতা অসুস্থতা সবকিছুই উপরওয়ালার হাতে, এখানে টাকার গরম চলে না। হাসিম কবিরাজের কথা শুনে অনেক মনক্ষুণ্ণ হলেন। ছেলেকে বাঁচানোর জন্য হাসিম এবার অনেক দূর থেকে নামকরা কবিরাজ ও মাওলানা নিয়ে আসলেন, কিন্তু তাতেও কাজ হল না। মাফ করবেন, এই রোগের চিকিৎসা আমার জানা নেই। নিশ্চয়ই আপনি কোনো খারাপ কাজ করেছেন, যার অভিশাপে আপনার ছেলের এমন অবস্থা হয়েছে। হাশেম মিয়া, এটা জাদুর আছর পড়েছে। আমি পারব না এই রোগ সারাতে। এই ছেলেকে বড় কোনো জাদুর আছর পড়েছে। ডাক্তার, কবিরাজ, মাওলানা সবাই যখন ব্যর্থ হল, তখন হাসিম খাঁর কাছে হাজির হলেন সেই গরিব নিবারণ। কর্তা, আপনি যদি চান আপনার ছেলের চিকিৎসা আমি করতে পারি। নিবারণ, এই কষ্টের মুহূর্তে আমার সাথে ফায়জলামো করতে এসেছিস? যেখানে ডাক্তার কবিরাজ ব্যর্থ হয়েছে, সেখানে তুই মূর্খ করবি আমার ছেলের চিকিৎসা? কর্তা, আমি চাই আপনার ছেলে সুস্থ হোক। আপনার ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক, যাতে গরিবের দুঃখ বোঝে, সবার মতো টাকার গরম দেখিয়ে গরিবের হক মেরে না খাক। আপনি আমাকে একটা সুযোগ দেন, আমার হাঁস সাদাকে এখানে নিয়ে আসুন। আমি আমার সাদাকে দিয়েই খোকার চিকিৎসা করাব। শালা পাটপার, হাঁস নিয়ে ভেগে যাওয়ার ধান্দা। সামান্য একটা হাঁস আমার ছেলের চিকিৎসা করবে? ওগো, নিবারণ এত করে যখন বলছে, দেখুক না চেষ্টা করে। আমি চাই আমাদের খোকা সুস্থ হোক। ঠিক আছে নিবারণ, তবে শুনে রাখ, যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে আমার হাত থেকে বাঁচতে পারবি না। এবার সবার সামনে সাদাকে দিয়ে হাসেমের ছেলের চিকিৎসার জন্য তৈরি নিবারণ। উপস্থিত সবাই অনেক কৌতূহল নিয়ে দেখছিল, কিন্তু কেউই ধারণা করতে পারছিল না নিবারণের হাসের ক্ষমতা। সাদা বাপ, আজকে তোর ক্ষমতা তুই দেখিয়ে দে। খোকার উপর থেকে সব কালো জাদু উঠিয়ে নিয়ে সুস্থ করে দে। নিবারণের কথা শুনে উপস্থিত সবাই হাসাহাসি করছিল। কেউ আশা করেনি এমন কিছু ঘটতে চলেছে। নিবারণের কথা শুনে হাঁসটি খোকার উপর এক গায়েবী শক্তি প্রয়োগ করে অশুভ জাদুকে ধ্বংস করতে থাকল, আর খোকাও ধীরে ধীরে সুস্থ হতে থাকল। হাসিম খাঁ এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু পরক্ষণেই ঝেড়ে কাশলেন। হাসিম খাঁ কল্পনাও করেনি নিবারণ হাঁসের দ্বারা তার ছেলেকে সুস্থ করে তুলতে পারবে। খোকা যখন সুস্থ হয়ে উঠল, হাসিম খাঁ নিবারণের কাছে ক্ষমা চাইলেন। নিবারণ, না বুঝে তোর সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিস। বল তোর কত টাকা পুরস্কার চাই? তুই যা চাইবি তাই দিব আমি। আমি যা চাই সত্যি কি তাই দিতে পারবেন?
ভেবে বলুন কর্তা। আরে ভাবাভাবির কি আছে? আমার কি টাকা পয়সা কম আছে? তুই শুধু বল রে নিবারণ। কর্তা, আমার টাকা পয়সা কোনো কিছুর প্রতি লোভ নেই। আপনার টাকা পয়সা ধনসম্পদ আপনার কাছেই রাখুন। আমি শুধু চাই আপনি নিজেকে পরিবর্তন করুন। কোনো গরিবের ওপর জুলুম করবেন না, গরিবের হক মেরে খাবেন না। ধনী গরিব সবাইকে সমানভাবে দেখবেন। কারো সাথে অন্যায় করা হলে সে যেন সঠিক বিচার পায়। কারো পছন্দের জিনিস অন্যায়ভাবে ছিনিয়ে নিবেন না। নিবারণ, তুই সত্যিই বড় হৃদয়ের একজন মানুষ। আজ আমার এত ধনসম্পদ থাকার পরও হেরে গেলাম তোর মনসত্ব ও সততার কাছে। আমি কথা দিচ্ছি তোকে, আজকের পর এই হাশেম খা আর কারো সাথে অন্যায় অবিচার করবে না। তোর মতো একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। নিবারণ বুঝল যে সমাজে মানুষের বিবেক মরে যায়, সেখানে অলৌকিক কিছু ঘটলেও মানুষ মনে রাখবে না। সে ধীর পায়ে গ্রাম ছেড়ে বনের দিকে হাঁটতে শুরু করল। নিবারণ আর পিছন ফিরে তাকাল না।